হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি ভয়ঙ্কর 3টি ঘটনা। আশা করি আজকের এপিসোডটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আপনারা প্রথমে যেই ঘটনাটি শুনতে যাচ্ছেন সেটি হচ্ছে আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু রাজু ভাইয়ের অতৃপ্ত রামিনী নামক একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার, যে কিনা প্রথমবারের মতো আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, আর তার নাম হচ্ছে রকিবুল ইসলাম। হ্যাঁ, এরপর আপনারা শুনবেন রকিবুল ইসলাম ভাইয়ের পুরনো বাড়ি নামক একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনারা অনেক বেশি এনজয় করবেন। তো এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার, আরেকজন বন্ধু লিটন ভাই। হ্যাঁ, লিটন ভাইয়ের ভয়ঙ্কর কুঁড়ে ঘর নামক একটি রহস্যময় দুর্দান্ত একটা ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনারা অনেক অনেক বেশি এনজয় করবেন। সব মিলে আশা করা যায় আজকের এপিসোডটা আপনাদের কাছে ভীষণ রকম ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা কেউ দয়া করে কোনো কপি ঘটনা আমাদেরকে পাঠাবেন না। আপনারা আপনাদের নিজস্ব ভয়ঙ্কর কোনো ঘটনা থাকলে সেটাই আমাদের সাথে শেয়ার করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো প্রিয় বন্ধুগণ, এখন আর আপনাদেরকে অপেক্ষা করাবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি রাজু ভাইয়ের লেখা অতৃপ্ত রামিনী। ঘটনাটি ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি রাজু, সেই রাজু যে আপনাদের ভূত আড্ডায় আমার চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা লিখে পাঠিয়েছিলাম, যা ইমরান ভাই পছন্দ করে প্রচার করেছিলেন। এর জন্য ইমরান ভাই ও ভূত আড্ডার প্রতি আমি কৃতজ্ঞ। আজও আমি আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, যা আপনারা এত সময়ে জেনে গেছেন। ঘটনাটির নাম অতৃপ্ত রামিনী। এই ঘটনাটি আমি আমাদের পাশের বাসার অনুরাধা আন্টির থেকে শুনেছি। এই ঘটনাটি তাদের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। তাদের পূর্বের বাসায় ঘটেছিল। এটি একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে ঘটেছিল, আর এটি তাদের আগের বাসাতেই ঘটেছিল। চলেন আর কথা না বলে মূল ঘটনায় প্রবেশ করি। বলছি অনুরাধা আন্টির ভাষায়। রাজু, আমরা গ্রামে থাকতাম। তোমার সিয়াম আঙ্কেল একটি বাসা ভাড়া করে, তারপর আমাদের ঢাকায় নিয়ে আসে, আর সেটি আমাদের প্রথম বাসা। আর এই ঘটনাটা ঘটার পরই আমরা এই বাসায় এসেছি। তো রাজু, ঢাকা আসার পর তোমার আঙ্কেল প্রথম তেমন একটা সময় দিতে পারতো না বাসায়। সে সময় হালকা খুঁটিনাটি সমস্যা হতে থাকে, যেমন আমি রাতে কোনো জিনিস একটা নির্দিষ্ট জায়গায় রেখে ঘুমালে সেটা সকালে উঠে ওই জায়গায় পেতাম না। সেগুলো পেতাম এমন এমন জায়গায় যেখানে আমার রাখার কোনো কথাই না, যেমন বাথরুমের ফলসাতে রাখা, রান্নাঘরের দ্বিতীয় তাকে রাখা। তো প্রথম ভাবতাম হয়তো আমি ভুল করে রাখি, কিন্তু এরকম কয়েকদিন যাওয়ার পর আমি আর মানতে পারলাম না, কারণ আমার সন্দেহ হতো
তখন সে সময় আমি যেই জায়গায় রাখতাম সে জায়গায় জিনিস রেখে ছবি তুলেও রাখতাম। সেই সময় পরের দিন উঠে দেখি সেখানে সেই জিনিস নেই। তখন আমি অনেকটাই ভয় পাই। আর সেদিন রাতে তোমার আঙ্কেল অফিস থেকে ফিরলে আমি তাকে সমস্ত কিছু খুলে বলি। তখন তোমার আঙ্কেল সেটিকে হেসে উড়িয়ে দেয়। তখন আমি সেই রাতে আরেকটি জিনিস তোমার আঙ্কেলের সামনে রেখে ছবি তুলি আর তাকে বলি, দেখবে কাল সকালে এটা এখানে থাকবে না। তো সেই রাতে আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু আজব কাণ্ড হয় সকালে। সেই দিন সকালে উঠে দেখি সেই জিনিসটি সেখানেই আছে। তখন তোমার আঙ্কেল বেশ হাসাহাসি করে আর সেদিনের মতো অফিসে চলে যায়। কিন্তু আমি কোনোভাবেই কিছু মেলাতে পারছিলাম না আর ভাবতে থাকি কি হচ্ছে এসব। তখন আমি সেদিন দুপুরে তাড়াতাড়ি কাজ করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেওয়ার জন্য কিছুটা ঘুমিয়ে পড়ি। যেহেতু ঢাকায় নতুন আর পরিচিত তেমন কেউই ছিল না, তাই ঘুমানো ছাড়া তো আর কোনো কাজও ছিল না। তখন দুপুরে শুয়ে পড়ার পর আমি স্বপ্নে দেখি আমাদের ঘরের লিভিং রুমে ফ্যানের সাথে একটি মেয়ে ফাঁসি দিয়ে ঝুলে আছে। আর সেটা দেখে আমি স্বপ্নেই চিৎকার করে উঠি। আর স্বপ্নের চিৎকারের সাথে সাথে সত্যিকারেও চিৎকার করে আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি ঘুম থেকে উঠে পড়ি। তখন আমি ঘুম থেকে উঠে বেশি করে পানি খাই, কিন্তু সেই সময় আমি উঠে সামনের রুমে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। কারণ আমার মনে হতে থাকে সামনের রুমে গেলে হয়তো দেখব সেই মেয়েটি ফাঁস দিয়ে আছে। আর মেয়েটি দেখতে একদম বীভৎস চেহারার ছিল। তখন আমি তোমার আঙ্কেলকে ফোন করে সেদিন তাড়াতাড়ি চলে আসতে বলি। তো সেদিন তোমার আঙ্কেল তাড়াতাড়ি চলে আসে। কিন্তু তোমার আঙ্কেল এসেছে সেই সময় আমি দরজা খুলতেও ভয় পাচ্ছিলাম। কারণ দরজা খুলতে হলেও আমাকে লিভিং রুমে যেতে হবে। তখন আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে আস্তে আস্তে সেই রুমে যাই। আর দরজা খুলতেই তোমার আঙ্কেল আমাকে বলে, কি হলো, এমন চোখ বন্ধ করে আছো কেন? তখন আমি তাকে স্বপ্নে দেখা সবকিছু খুলে বলি। তখন সে বলে, তোমার মাথা পুরোই গেছে। মানুষ স্বপ্নে দেখে এমন করে, এমন পাগল আমি আর দেখিনি। তখন আমি বলি, নিচে দেখলে বুঝতে। তখন সে বাথরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ততক্ষণে মাগরিবের আজান দিয়ে নামাজ শেষ হয়ে গিয়েছিল। তখন আমি তাকে চা বানিয়ে দেব বলে রান্নাঘরের দিকে যেতে নেই। তখন লিভিং রুম থেকে রান্নাঘর সোজা হয় সব দেখা যাচ্ছিল। তখন রান্নাঘরের আলো নেভানো ছিল। সেই সময় হঠাৎ আমি দেখতে পাই আমাকে সেদিকে যেতে টের পেয়ে একটা কালো ছায়া জানালা দিয়ে বেরিয়ে চলে যায়। তখন এটা দেখে আমি চিৎকার করে উঠি আর আমার চিৎকারের আওয়াজ পেয়ে তোমার আঙ্কেল তড়িঘড়ি করে বাথরুম থেকে বেরিয়ে পড়ে। আর তিনি বেরিয়ে বলে, কি হয়েছে, এমন করে চিৎকার করছো কেন? তখন আমি দৌড়ে তার কাছে যাই আর যে তাকে জড়িয়ে ধরি। তখন সে বলে, কি হলো তোমার, এমন করে চিৎকার করে উঠলে কেন? তখন আমি বলি, তোমার জন্য চা বানাতে রান্নাঘরে যাচ্ছিলাম। তখন দেখি একটা কালো ছায়া আমাকে সেদিকে যেতে দেখে রান্নাঘরের জানালা দিয়ে বেরিয়ে চলে যায়। তখন সে বলে, তোমার মাথাটা পুরোপুরি গেছে। আমরা 6 তলায় থাকি, কে আসবে এখানে? আর একটা জানালার ফাঁকা দিয়ে কি করে কেউ বেরিয়ে যেতে পারে? তখন আমি বলি, বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না। আমি একদম স্পষ্টই দেখেছি জানালা দিয়ে কিছু একটা বেরিয়ে গেছে। তখন সে বলে, চলো আমার সাথে চলো, দেখি কে আছে। আজ তার একদিন আর আমার সারা বছর। তখন আমি ভয়ে ভয়ে তার পিছনে রান্নাঘরের দিকে যাই। আর সেখানে যেয়ে তিনি লাইট জ্বালিয়ে দিয়ে বলে, কোথায় কি? তখন আমি বলি, বিশ্বাস করো, এখানেই দাঁড়ানো ছিল, আমাকে দেখা মাত্রই জানালা দিয়ে বেরিয়ে গেছে। তখন সে একটু রাগ হয়ে যায় আর বলে, কি আবোল তাবোল বলছো? স্বপ্ন দেখেছো, তার রেশ এখনো মাথা থেকে হয়তো কাটেনি। তখন আমি চুপ করে থাকি। তখন সে বলে, চা বানালে বানাও, না হলে ঘরে আসো। তখন আমি মাথা নিচু করে বলি, আপনি ঘরে যেয়ে বিশ্রাম করুন, আমি চা বানিয়ে নিয়ে আসছি।
এত সময় সন্ধ্যার আঁচ কেটে রাত হয়ে গেছে। তখন আমি চা বানাতে চুলার আগুন জ্বালাবো, ঠিক সেই সময় হঠাৎ কারেন্ট চলে যায়। তখন আমি মোবাইলের আলো জ্বালাতে যাব, সেই সময় হঠাৎ একটা ভয়ঙ্কর মেয়েলি কণ্ঠ আমার কানে ভেসে আসে। আর সেই আওয়াজটি ভয়ঙ্কর ভাবে আমাকে বলে, আমাকে বিরক্ত করবি না, তাহলে দুটাকেই মেরে এখানে আড়াল করে রাখবো, কেউ জানতে পারবে না। তখন আমি সেই ভয়ঙ্কর কণ্ঠ শুনে আবার চিৎকার করে উঠি। তখন তোমার আঙ্কেল মনে করে হয়তো চুলা জ্বালাতে যে আবার কোনো সমস্যা হয়েছে বা হাতে গরম চা পড়ে গেছে। তখন সে ওইখানে এসে বলে, কি হলো, হাতে গরম চা ফেললে নাকি? তখন আমি ভয়ে ভয়ে বলি, আমি কারেন্ট যাওয়ায় লাইট জ্বালাবো। তখন কেউ আমার কানে কানে বলে, তাকে আর জ্বালাতন করলে আমাদের দুজনকে মেরে এখানে নাকি ফেলে রাখবে, আর কেউ নাকি টেরও পাবে না। তখন সে বেশ রাগ হয়ে যায় আর বলে, এক স্বপ্ন দেখার পর থেকে কি শুরু করে দিয়েছো? আজ রাতের মাঝে আমাকে পাগল করে দেবে দেখছি। এই বলে সে রুমে চলে যায়। তখন আমার বেশ মন খারাপ হয়। সেই সময় আমি মন খারাপ করে সামনের ঘরের বারান্দায় যেয়ে দাঁড়িয়ে থাকি, আর বাহিরের সব একদম নিশ্চুপ অন্ধকার। তখন আমি রাতের অন্ধকার শহর দেখতে থাকি। তখন হঠাৎ পিছন থেকে আমার স্বামী আসে, আর সেই সময় আমার কাঁধে হাত রাখে আর বলে, বেশি মন খারাপ করছো? তখন আমি বলি, না, একটু হয়েছিল, এখন ঠিক আছে। তখন হঠাৎ ঘরের ভেতর থেকে তোমার আঙ্কেলের ফোনটা বেজে ওঠে। তখন আমি বলি, দাঁড়াও, তোমার ফোনটা নিয়ে আসি। এই বলে আমি অন্ধকারে হেঁটে রুমে যেয়ে চিৎকার করে উঠি, কারণ আমি সেখানে যেয়ে দেখি তোমার আঙ্কেল শুয়ে আছে। তখন আমি ভাবতে থাকি, এটা কি হচ্ছে আমার সাথে? তুমি যদি এখানে থাকো তাহলে বারান্দায় কে আমার সাথে ছিল? তখন আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপর আমার জ্ঞান ফিরলে আমি নিজেকে হসপিটালের বেডে দেখতে পাই। তখন চোখ খুলতেই আমার স্বামী তাড়াতাড়ি ডাক্তারকে ডাকে। তখন ডাক্তার এসে আমার চোখ দেখে, জিহ্বা দেখে, এরপর আমাকে কয়েকটা প্রশ্ন করে। তখন আমার শরীর একটু দুর্বল লাগছিল, কিন্তু এমনিতে ভালোই ছিলাম। তখন ডাক্তার আমার স্বামীকে বলে, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন, উনি সম্পূর্ণই সুস্থ আছে, বাসায় যেয়ে ঘুমালে ঠিক হয়ে যাবে। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। তখন আমার স্বামী বলে, আমি আজ তোমার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি, আমাকে এর জন্য মাফ করে দিও। আমি আর কখনো এমনটা করব না। চলো আমরা আজ বাইরে খাওয়া দাওয়া করব, এরপর বাসায় ফিরবো। তখন আমার মাথায় সেই ভয়ঙ্কর কথাগুলো একবারের জন্যও আসেনি। তখন আমি বলি, না, বাসায় সুন্দর করে রুই মাছ রান্না করেছি, ওটা দিয়ে তুমি তৃপ্তি সহকারে খাবে। তোমার রুই মাছের ভুনা না পছন্দ? তখন সে বলে, না, আজ বাইরেই খাবো, আর বিরিয়ানি খেতে মন চাইছে, চলো। তখন আমরা হসপিটাল থেকে বেরিয়ে রিক্সা নিয়ে একটা বিখ্যাত বিরিয়ানির দোকানে যাই। সেখানে যে বিরিয়ানি খাই। সেই সময় রাত অনেক হয়ে যায়, ঘড়িতে প্রায় রাত 12:30টারও বেশি। তখন খাওয়া দাওয়া করে দুজন গল্প করতে করতে বাসায় চলে আসি। আর বাসায় এসে আমাদের ফ্ল্যাটের সামনে দাঁড়াতেই আমার সব কথা মনে পড়ে যায়। তখন আমার ভেতরে আবার সেই ভয় কাজ করতে শুরু করে। তখন তোমার আঙ্কেল দরজা খুলে আমাকে কয়েকবার ভেতরে ডাকে, কিন্তু সেই কথাগুলো ভাবার কারণে তার কথা আমার কানে আসছিল না। তখন সে আমাকে ধরে একটু নাড়া দেয়। তখন আমি একটু কেঁপে উঠি। তখন সে একটা মুচকি হাসি দিয়ে বলে, কোন ঘরে চলে গিয়েছিলে? কয়বার বললাম ভেতরে আসো, ভেতরে আসো। তখন আমিও একটা মলিন হাসি দিয়ে ভয়ে ভয়ে ঘরে প্রবেশ করি। তখন ঘরে যেয়ে আমি আর কোনো কথা বলি না, আর বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে থাকি। তখন তোমার আঙ্কেল ফ্রেশ হয়ে রান্নাঘরে যায় রাতের খাবার পানি আনতে, আর সেখানে যে সে আজকে জোরে জোরে ডাকতে থাকে। তখন আমি দৌড়ে সেখানে যাই, কারণ তার কিছু হলো কিনা এই ভেবে।
তখন সেখানে যেয়ে দেখি আমার রান্না করা রুই মাছ সারা রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে। রান্নাঘরের সমস্ত থালা বাসন হাঁড়ি পাতিল সব ফ্লোরে ছড়ানো ছিটানো। তখন সে বলে, এসব কি করে হলো? তোমাকে নিয়ে বাসা থেকে বেরোনোর আগেও তো সব ভালোই ছিল, কোনো বিড়াল ঢুকলো না তো বাসায়? তখন আমি বলি, আমাদের এই বাড়িতে কোনো বিড়াল নেই, আর ৬ তলার উপরে বিড়াল আসবে কোথা থেকে? তখন সে বলে, তাও তো কথা, বিড়াল ৬ তলায় আসবে কোথা থেকে? তখন সে বলে, তুমি যে শুয়ে পড়ো, আমি এগুলো পরিষ্কার করে আসছি। তখন আমি বলি, আপনি সারাদিন খাটাখাটুনি করে এসেছেন, এদিকে আবার আমি সেন্সলেস হওয়ায় মেডিকেলে দৌড়াদৌড়ি করলেন, এখন একটু বিশ্রাম নেন। তখন সে বলে, তোমাকে ডাক্তার বিশ্রাম নিতে বলেছে, তুমি যে বিশ্রাম নাও। তখন আমি মানতে না চাইলে আমাকে জোর করে ঘরে পাঠিয়ে সে ওগুলো পরিষ্কার করে রুমে আসে। এরপর আমি ঘুমিয়ে পড়ি। তখন আমার চোখ লেগে আসার সময় দেখি সে ফোন চাপছিল। তখন আমি ঘুমিয়ে যাই, আর একটা সময় হঠাৎ আমি স্বপ্নে দেখি আমি বাসায় রাত্রে একা একা, আর আমার বাসায় একটা মেয়ে এসেছে। সে আমার সাথে খুব ভালো করে কথা বলছে, কিন্তু আমি একটু অন্যদিকে আড়াল হতেই সে চোখ বড় বড় করে আমার দিকে তাকায়, যা আমার চোখের আড়াল হয়নি। তখন আমার কেমন একটা ইতস্তত লাগছিল। তখন আমি তাকে মুখের উপর বলি, আপনি আমার বাসায় থেকে চলে যান। তখন সেই মেয়েটি রাগে ফুঁসছিল। তখন আমি স্বপ্নে আর কোনো কথা না বলে আমি বাথরুমে চলে যাই। তখন স্বপ্নে বাথরুমে যেয়ে হাত মুখ ধুয়ে বের হই, আর বের হয়ে লিভিং রুমে যেতেই দেখি সেই মেয়েটি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে, তার মুখ দিয়ে রক্ত পড়ছে। তখন তার চেহারায় অজস্র কাটাছেঁড়া, যেখান দিয়ে তাজা তাজা রক্ত বেরিয়ে বেরিয়ে ফ্লোরে পড়ছিল। তখন আমি স্বপ্নে ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকি আর বলতে থাকি, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন ঘটে যায় আরেক ভয়ঙ্কর ঘটনা। সেই লাশটি হঠাৎ ঝুলন্ত অবস্থায় চোখ খোলে, আর ভয়ঙ্কর পুরুষ ও মহিলা কণ্ঠে বলে ওঠে, তুই আমাকে এই বাসা থেকে বেরিয়ে যেতে বলেছিস। এটা আমার বাসা, তোরা আমার বাসায় আমাকে বিরক্ত করছিস। এই বলে হঠাৎই সেই লাশটি ঝুলন্ত অবস্থায় উড়ে এসে আমার গলা চেপে ধরে। তখন আমার দম বন্ধ হয়ে আসছিল। সেই সময় আমি অনেক কষ্ট করে সেই মৃত মেয়েটি থেকে নিজেকে ছাড়াতে, কিন্তু তখন আমি কোনোভাবে নিজেকে ছাড়াতে পারছিলাম না। তখন আমি স্বপ্নে মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে থাকি, আর সেই সময় সেই শয়তান আমার গলা ছেড়ে কাঁপতে কাঁপতে হাওয়ায় মিলিয়ে যায়। সেই সময় আমার স্বপ্নটাও ভেঙে যায়। তখন আমি লাফ দিয়ে উঠি, আর গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করি। তখন আবার আমি লক্ষ্য করি তোমার আঙ্কেল নিজেই তার নিজের গলায় চেপে ধরে আছে, আর ঘামছিল, আর শরীর হালকা করে ঝাঁকুনি দিয়ে উঠছিল। তখন আমি বেশ কয়েকবার তার হাত গলা থেকে সরানোর চেষ্টা করি, কিন্তু পারছিলাম না। হঠাৎ তখন ঘটে যায় আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। তখন আমার ঘরে ডিম লাইটের আলোয় দেখতে পাই সেই স্বপ্নের বীভৎস মেয়েটি সত্যিকারেই আমাদের ঘরের মেইন দরজা দিয়ে হেঁটে আমার দিকে আসছে। আর এটা দেখে আমার জান যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। তখন আমি অনেক দোয়া পড়তে শুরু করি, কিন্তু আমার গলা দিয়ে দোয়ার আওয়াজ বের হচ্ছিল না। তখন সেই মেয়েটি বলে, স্বপ্নে তুইও শক্তিশালী, আমিও শক্তিশালী, কিন্তু এখানে আমার শক্তি তোর থেকে বেশি। আর এখন তুই কিছুই পড়তে পারবি না, আর আজ রাত হবে তোদের শেষ রাত। তখন আমার আয়াতুল কুরসি আরেকবার পড়া শেষ হতেই কেন জানি আমার মাথায় আসলো আমার স্বামীর শরীরে একটা ফু দেই, আমি মরে গেলেও যদি তার হুঁশ ফিরে পায়। তখন আমি তাৎক্ষণিক তাকে ফু দিতেই সে গলা ছেড়ে দেয়, আর শোয়া থেকে উঠে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে।
তখন আমার স্বামী একবার আমার দিকে তাকায় আর খেয়াল করে সেই মেয়েটিকে। তখন ওই মেয়েটির দিকে তাকিয়ে আমার স্বামীও বলে, এই শয়তান্নি, তুই আমার স্বপ্ন থেকে এখানে এলি কি করে? আমি তো ভেবেছিলাম এটা স্বপ্নই। তখন আমি তাকে ইশারায় বলি, জোরে জোরে দোয়া পড়ো। তখন সে দোয়া পড়তে শুরু করে আর শয়তানটি চিৎকার করে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দুজনকে জড়িয়ে ধরে কাঁপতে থাকি। আর একটা সময় সূরা বাকারা চলাকালীন আজান দিতেই আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি, কারণ এখন আর কোনো শয়তান আসতে পারবে না। তখন আমরা সেই সময় এক কাপড়ে বাসা থেকে বেরিয়ে পড়ি। নিচে দারোয়ানকে ফ্ল্যাটের চাবি দিয়ে গ্রামে চলে যাই। আর সেখানে যে আমাদের এই অবস্থা দেখে নানানজন নানান রকমের কথা বলতে থাকে। কি হয়েছে? আর বলার অবশ্য কারণও ছিল, কারণ গ্রামে যাওয়ার পর আমরা দুইজনই বেশ অসুস্থ হয়ে পড়ি। তোমার আঙ্কেল অফিসে একটা কল করে জানাবে সেই শক্তিও পাচ্ছিল না। অনেক কষ্টে একটা মেইল করে জানিয়ে দেয়। আর এরকমটা টানা 1 মাসেরও অধিক আমরা দুইজন অসুস্থ থাকি। অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পর একটু সুস্থ হই। তখন তোমার আঙ্কেল আমাকে ঢাকা আসতে বললে আমি সাফ ভাষায় বলে দেই, ভালো দেখে শুনে বাসা নিয়ে মিলাদ দিয়ে ঘর বন্ধ করে এরপর আমাকে জানাতে, তাছাড়া আমি যাচ্ছি না। তখন সে ঢাকায় এসে অনেক বাসা খোঁজে আর সেই বাসার জিনিসপত্র দারোয়ানকে দিয়ে নামিয়ে তার অফিসের গ্যারেজে রেখে দেয়। আর আমাদের অল্প মালপত্র হওয়ায় অফিস থেকেও কিছু বলেনি। এরপর তোমার আঙ্কেল এই বাসাটা খুঁজে বের করে। আর এরপর মিলাদ দিয়ে হুজুরের দ্বারা ঘর বন্ধ করে নিয়েছি। এখানে থাকতে ভয় নেই। আর এখানে তোমাদের মতো ভালো প্রতিবেশী থাকলে তার সমস্যা হবে না। তখন আমি বলি, আচ্ছা আন্টি, ওই বাড়িতে এমন কি হয়েছিল যার জন্য এমনটা হলো? তখন অনুরাধা আন্টি বলে, তোমার আঙ্কেল ঢাকায় এসে ভেতরে ভেতরে সেই বাড়িটির খোঁজ নেয়। তখন সে জানতে পারে আজ থেকে 10 বছর আগে এই বাড়িতে ডাকাত ঢুকে আর তারা অনেক বাসার সব কিছুই কেড়ে নেয়। আর 6 তলায় উঠে এই বাসায় ঢুকে দেখে কেউ নেই, শুধু মেয়েটি ছিল। আর মেয়েটি ছিল এই ফ্ল্যাটের বুয়া। মেয়েটির নাম ছিল রামিনী। আর সেই ফ্ল্যাটের মালিকরা সকলে মিলে ঘুরতে গিয়েছিল। তখন সে রামিনী মেয়েটি সুন্দর থাকায় বাসায় তাকে একা পেয়ে সেই মানুষ নামের নরপিশাচগুলো মেয়েটিকে কুবলে কুবলে ভোগ করেছিল। আর একটা সময় তারা চলে গেলে মেয়েটি লজ্জায় মানুষের সামনে মুখ দেখাবে কি করে, এই চিন্তা করে সে লিভিং রুমের ফ্যানের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে ওই ফ্ল্যাটে কেউই থাকতে পারেনি। আমাদের আগে নাকি সেখানে কয়েকশো ভাড়াটিয়া এসেছে, কেউই থাকতে পারেনি। সকলেই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। অনেক মানুষ মারাও গিয়েছে। আমরা আসার আগের ভাড়াটিয়া, তার আগের এক ভাড়াটিয়ার এক 12 বছরের মেয়ে মারা গিয়েছিল। বটি দিয়ে নিজেই নিজের গলা কেটে সেই মেয়েটি আত্মহত্যা করেছিল। রাজু, আমার আজও সেই রাতের কথা মনে পড়লে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি আর জীবনে এমন কিছুর সম্মুখীন হতে চাই না। প্রিয় ইমরান ভাই, এই ছিল অনুরাধা আন্টি ও তার স্বামীর সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর, অসাধারণ, অতৃপ্ত রামিনীর ঘটনা। জানি না আজকের ঘটনাটি কার কাছে কেমন লেগেছে, কিন্তু ঘটনাটি শোনাকালীন আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। আমার বারবার মনে হতে থাকে আন্টি বারান্দায় দাঁড়িয়ে ওদিকে আঙ্কেল ফোন টিপছিল, তখন তার ঘাড়ে কোনো এক অশুভ কিছুর হাত দিয়েছে। এই বিষয়টি ভাবলেই আমার সমস্ত শরীরে কাঁটা দিয়ে ওঠে। প্রিয় ইমরান ভাই, অনেক বক বক করে ফেললাম, সকলেই ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আর আজকের ঘটনাটি প্রচারের উপযোগী হলে লিসেনারদের মাঝে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সামনে আরো নিত্য নতুন ভালো ও ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হতে পারি। তাহলে বিদায় নিচ্ছি এখন, সবাই ভালো থাকবেন। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ রাজু ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য।
সত্যিই ভাই ঘটনাটি বেশ রহস্যময়, বেশ ভয়ঙ্কর একটা ঘটনা ছিল। এর আগেও আপনি আপনার এক পরিচিত চাচার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিলেন। যতটুকু আমি মনে করতে পারছি। সেই ঘটনাটিও কিন্তু বেশ দুর্দান্ত ছিল ভাই। ঠিক সেইরকমই আজকের ঘটনাটাও অসাধারণ ছিল ভাই। ধন্যবাদ। রাজু ভাই, আপনার কাছে এরকম আরো ঘটনা থাকলে চটজলদি আমাদেরকে লিখে পাঠিয়ে দেবেন ভাই। সত্যি ভাই আপনার ঘটনাটা অনেক বেশি জোশ ছিল। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রাজু ভাইয়ের আজকের এই অতৃপ্ত রামিনী ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো ওয়ান্স এগেইন রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি রকিবুল ইসলাম ভাইয়ের পুরনো বাড়ি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভোতারটার সকল শ্রোতাবৃন্দ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি মোহাম্মদ রকিবুল ইসলাম। আজকে আমি আমার জানা একটি ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অন্য সব শ্রোতা বন্ধুদের ঘটনা যেভাবে ইমরান ভাই পড়ে শোনান, অনুরোধ রইল আমার এই ঘটনাটিকেও আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমরা অনেকেই হয়তো অনেক ভুতুড়ে বাড়ি সম্পর্কে জানি। আমাদের আশেপাশে হয়তো এমন অনেক পুরনো বাড়ি আছে যেসব বাড়িতে এখন পর্যন্ত অনেক আকস্মিক ঘটনা ঘটে। এখন আমি এমনই এক বাড়ির চিত্র সবার সামনে তুলে ধরছি। আমি এখানে বাড়ির ঠিকানা বা নাম কোনোটাই প্রকাশ করছি না, তবে আমি সেই বাড়িটির সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দিতে পারি। বেশ পুরনো 3 তলা বিশিষ্ট স্যাঁতসেঁতে একটা বাড়ি। দেয়ালের কিছু কিছু অংশ ফাটল ধরেছে। বাড়িটি আসলে একটা জমিদার বাড়ি। লোকমুখে শোনা যায় ওই বাড়িটা নাকি একটা অভিশপ্ত বাড়ি। বহু বছর আগের কথা। ওই বাড়িতে এক জমিদার থাকতো, কিন্তু সেই জমিদারের কোনো সন্তান ছিল না, তাই সমাজের লোকের কাছে তার মূল্যও ছিল কম। সন্তান জন্ম না দেওয়ার কারণে জমিদারের স্ত্রীও সবসময় জমিদারের কাছে মাথা নিচু করে থাকত। তাই সে তার স্বামীকে অনুরোধ করে আরেকটা বিয়ে করার জন্য। আর সমস্যাটা বাদে এখান থেকেই। জমিদার আরেকটা বিয়ে করলো, কিন্তু তারপরের স্ত্রী ছিল ভীষণ হিংসুটে টাইপের মহিলা। সে তার স্বামীকে তার আগের স্ত্রীর ব্যাপারে তার মন বিষিয়ে তোলে। এরপর থেকে শুরু হয় তার উপর নির্মম নির্যাতন। একটা সময় তাকে একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়। শুধু সেই ঘরে তাকে বন্দি করেই রাখা হয় না, বরং সেখানেও চলে তার উপর নির্মম অত্যাচার। একটা সময় সে নির্যাতন সইতে না পেরে নিজের পরনের কাপড় গলায় পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। পরে মহিলাটির লাশ উদ্ধার করা হয় আর সেই ঘরটি বন্ধ করে দেওয়া হয়। অনেকের ধারণা মহিলাটির মৃত্যুর পর তার দেহ মরে গেছে ঠিকই, কিন্তু তার আত্মাটা এখনো বন্দি অবস্থাতেই রয়ে গেছে সেই ঘরে। স্বাধীনতা যুদ্ধের পর সেই বাড়িটি একেবারে খালি হয়ে যায়। এরপর বেশ কয়েক বছর পর সেই বাড়িটিতে আবার পুনরায় লোকজন থাকতে শুরু করে, কিন্তু কেউই সেই বাড়িতে দীর্ঘ সময় বাস করতে পারেনি। আর সেখানে দীর্ঘ সময় বাস না করতে পারার যথেষ্ট কারণও আছে। যেমন 1982 সালের একটা ঘটনা। তখন সে বাড়িতে একটা হিন্দু পরিবার বাস করত। তাদের 10 থেকে 12 বছর বয়সের একটা মেয়ে ছিল। তারা ছিল ব্রাহ্মণ সম্প্রদায়ের এবং তারা ভূত প্রেত তেমন একটা বিশ্বাস করত না। কিন্তু কিছুদিন থাকার পর তারা সেই বাড়িটিতে নানা ধরনের সমস্যা ফেস করতে লাগেন। যেমন গভীর রাত হলেই হঠাৎ করেই কারো কান্না ও চিৎকার চেঁচামেচির আওয়াজে তাদের ঘুম ভেঙে যেত। আওয়াজগুলো ছিল অনেকটা এরকম যে কাউকে টর্চার করলে যেরকম কাকুতি মিনতির আওয়াজ শোনা যায় ঠিক তেমন। কিন্তু সবাই ভয় পাবে বলে ব্যাপারটা কেউই কারোর সাথে কখনো শেয়ার করেনি।
অর্থাৎ তারা কেউ জানতোই না যে ঘটনাটি তাদের সবার সাথেই ঘটছে। একদিন মেয়েটা তার রুমে ঢোকে এবং তখন সে ছিল সম্পূর্ণ একা। সে তার সামনে তাকাতেই দেখতে পায় একটা মহিলা গলায় কাপড় বাঁধা অবস্থায় ফাঁসি দিয়ে তার সামনে ঝুলছে। এটা দেখে মেয়েটি নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেখানেই সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। এরপর জ্ঞান ফিরে এলে সে তাকে তার বিছানায় আবিষ্কার করে এবং সবাইকে সবকিছুই খুলে বলে। পরে সবাই সবার সাথে ঘটে যাওয়া ব্যাপারগুলো শেয়ার করে এবং বুঝতে পারে যে সবার সাথেই কম বেশি কিছু না কিছু ঘটেছে। পরে তারা সেই বাড়িটি ছেড়ে চলে যায়। এরপর সেই বাড়িটিতে অনেক লোকজন বসবাস করেছিল এবং তারাও একই ঘটনার কারণে সেই বাড়িটি ছেড়ে চলে গেছে। তারপর থেকে সেই বাড়ি পুরোপুরিভাবেই খালি অবস্থায় পড়ে আছে। তো ইমরান ভাই, এটাই ছিল আমার জানা সেই ছোট্ট ঘটনাটি। আর সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই ঘটনাটা আমার নয়, তাই ঘটনাটি শুনে কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ। আমি এই ঘটনাটা যার কাছ থেকে শুনেছি সে হয়তো শুনেছে তার বাবার কাছে বা তার আরও মুরব্বীর কাছ থেকে। আসলে এই ঘটনাটা লোকমুখে থেকে পর্যায়ক্রমে চলে এসেছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন। ভূতারটা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ রকিবুল ইসলাম ভাই, এত সুন্দর একটা রাজবাড়ি কেন্দ্রিক ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি আমরা যতগুলো ঘটনা শুনেছি আজ পর্যন্ত রাজবাড়িকে কেন্দ্র করে, সবগুলোর মধ্যে কেমন যেন এরকম একটা নৃশংসতার বর্ণনা থাকেই থাকে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের কাছে শেয়ার করার জন্য। সত্যি ভাই অনেক ভালো লেগেছে আপনার এই ঘটনাটি। এরকম আপনার কাছে যদি আরও ঘটনা থাকে রকিবুল ভাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আর চেষ্টা করবেন আর একটু ডিটেলসে লেখার জন্য। আর একটু ডিটেলসে লিখলে কি হয়, ঘটনাটাও যেমন একটু বড় হয় আর আমাদের বুঝতেও সুবিধা হয় সম্পূর্ণ A to Z। তখন কিন্তু শুনতে আরও বেশি ভালো লাগে, তাই না? যখন একটা স্টোরি যখন ফুললি ডিটেলসে বলা হয় তখন কিন্তু সেটা শুনতে অনেক বেশি শ্রুতিমধুর লাগে, তাই না? তো রকিবুল ইসলাম ভাই, ওয়ান্স এগেইন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন রকিবুল ইসলাম ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আজকের এপিসোডের সর্বশেষ ঘটনায়। চলুন তাহলে শুনে আসি লিটন ভাইয়ের ভয়ঙ্কর কুঁড়েঘর নামক সেই ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ভূতাড্ডা টিম এবং ইমরান ভাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি লিটন। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ইমরান ভাই, অনুরোধ রইল আপনি আপনার মতো করে এই ঘটনাটি পড়ে শোনাবেন। তো আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়। সেবার ঈদের ছুটি কাটাতে আমি আমার ফ্যামিলি সহ নানুর বাড়িতে বেড়াতে যাই। জায়গাটি নেত্রকোনার কলমাকান্দায়। তো ঈদের দিন মামার সাথে সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম। তখন রাত আনুমানিক 11:30। মামার নোকিয়া ক্লাসিক 1100 মডেলের সেটের টর্চ দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। তো হঠাৎ মামার মোবাইলের চার্জ শেষ হয়ে গেল। এখানে বলে রাখছি যে আমাদের বাড়িতে যেতে হলে বিশাল একটা মাঠ পার হয়ে যেতে হয়। মাঠের পাশেই বিশাল খাল। তো রাস্তা দিয়ে যেতে হলে মাঠ ঘুরে যেতে হয়, মানে দ্বিগুণ খাটুনি। তাই মামাকে বললাম মাঠের মাঝখান দিয়েই যেতে। আমরা ভয়ে ভয়ে মাঠটি পার হতে লাগলাম। মাঠের কোনায় ছিল একটি পরিত্যক্ত কুঁড়েঘর। কথিত আছে 20 বছর আগে ওই ঘরে স্বামী স্ত্রী একসাথে খুন হয়েছিল এবং মাঝে মাঝে ওই ঘর থেকে আলো দেখা যেত। যদিও ওই ঘরে কারেন্টের ব্যবস্থা ছিল না।
আমরা প্রায় মাঠের শেষের দিকে আসছিলাম, আর সেখানেই রয়েছে বড় বড় সুপারি গাছ। হঠাৎ আমি দেখলাম যে মাঝখানের গাছের আগায় একটি ম্যাচের কাঠি জ্বালিয়ে কেউ যদি উপর করে ধরে রাখে তাহলে যেমন শেপ ধারণ করে, ঠিক সেই রকমই আগুন জ্বলছে। তো আমি ভাবলাম কি না কি হয়েছে। মামাকে বললাম যে, মামা দেখো তো ওটা কি। মামা বুঝেছিল যে আসলে ওটা কি, তবুও আমি ভয় পাবো বলে আমাকে বললেন ওটা আসলে আগুনই, যাতে সুপারি চুরি না হয়ে যায় তাই ওই রকম করা হয়েছে। ঠিক মিনিট কয়েক পর কোথা থেকে যেন একটা ঘোমটা পরা মেয়ে এসে আমাদের সামনে গাছের নিচে বসে কাঁদতে লাগলো। আমাদের ওই অবস্থা দেখে মেয়েটার প্রতি খুব মায়া লাগলো। তো মামা আর আমি মেয়েটার কাছে যেতেই লাগলাম। আমি তখন মামার কোলে, কিন্তু মজার ব্যাপার হলো যে মেয়েটার যতই কাছে যাচ্ছি মেয়েটি ততই দূরে সরে যাচ্ছে। মানে আমাদের মাঝখানে একটা দূরত্ব, আর এই দূরত্বটা কমছেই না। যেতে যেতে আমরা প্রায় ওই কুঁড়ে ঘরের কাছে এসে পড়লাম, আর মেয়েটি ঘরের ভেতরে গিয়ে মিলিয়ে গেল, আর বিদ্যুতের বিজলির মতো আলো জ্বলতে লাগলো। আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে কি ঘটতে চলেছে। আমাকে কোলে নিয়েই মামা এমন জোরে দৌড় দিলেন যা বলার মতো না। প্রায় 15-20 মিনিট দৌড়ানোর পর আমরা নানার বাড়িতে এসে পড়লাম। নানা আমাদের খোঁজে বেরিয়েছিলেন। তো নানা দেখলেন যে মামার গা গরম করে জ্বর আসছে। তারপর আর কি, নানা নানিকে সবকিছুই আমি বুঝিয়ে বললাম। অতপর মামাকে লবণ মেশানো গরম পানি দিয়ে গোসল করে কবিরাজ দিয়ে চিকিৎসা করে ভালো করে তুলল। গত সপ্তাহেও মামাকে দেখে এলাম। তিনি কেমন জানি চুপচাপ হয়ে আছেন এই কতগুলো বছর। আগে সবসময় হাসি খুশি থাকতেন, আর এখন কেমন নিশ্চুপ হয়ে আছেন। আমার কাছে এই ঘটনাটির কোনো ব্যাখ্যা নেই। আপনাদের কাছে কি আছে? আপনাদের কাছে কি এই ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা আছে? আসলে সেই গাছের উপরে আগুন, সেটি হলো সুপারি গাছে শীতকালে মিথেন গ্যাসের সৃষ্টি হয়, এবং গ্যাসটি কার্বন ডাই অক্সাইডের সহায়তায় আগুন জ্বালাতে সাহায্য করে। তো ইমরান ভাই, এটাই ছিল আমার ছোট্ট একটি ঘটনা। আশা করি ঘটনাটি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। আর প্রিয় শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনাদের কাছে এই ঘটনাটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ইমরান ভাই, ধন্যবাদ ভূত আড্ডা টিম। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ লিটন ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি বলতে ভাই, আপনার ঘটনাটা যখন পড়ছিলাম না, আমি ইমেজিন করার ট্রাই করছিলাম যে আসলে সুপারি গাছের ওই আগুনটা বা এই কুঁড়ে ঘরের যে জ্বলন্ত অবস্থা, মানে কুঁড়ে ঘরের ভেতর থেকে যে এই আলোর বিচ্ছুরণ ঘটে। তো সত্যি ভাই অসাধারণ একটি ঘটনা ছিল। আপনার ঘটনা থেকে জানতে পারলাম এই ঘটনা ঘটাকালীন সময়ে আপনি আপনার মামার কোলে ছিলেন। ইয়াসমিন, তখন আপনার এজ কত হবে? আমি একটু কনফিউশন আছি। তো ভাই সব মিলে আপনার ঘটনাটা কিন্তু অনেক অনেক ভালো ছিল। আশা করি আমাদের লিসেনারদেরও আপনার এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। তো লিটন ভাই, আপনার কাছে অনুরোধ রইল এরকম আরো ঘটনা থাকলে আপনি কিন্তু ডিটেলসের সাথে আমাদেরকে লিখে পাঠিয়ে দেবেন। তো বন্ধুগণ, আপনাদের কাছে কেমন লাগলো এই ঘটনাটি? নট অনলি এই ঘটনা, আমাদের ফুল এপিসোডটি, আজকের পুরো এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আমি চলে যাওয়ার আগে আপনাদেরকে আবার অনুরোধ করছি, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা দয়া করে কেউ কোনো
কপি ঘটনা আমাদেরকে পাঠাবেন না। মানে অন্য কোনো প্ল্যাটফর্মে, অন্য কোনো গণমাধ্যমে যে ঘটনাগুলো ইতিমধ্যে প্রকাশ হয়েছে, ওইরকম কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন না। আমরা যদি বুঝতে পারি যে এরকম কোনো ঘটনা আপনারা আমাদেরকে লিখে পাঠিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ঘটনাগুলোকে সিলেক্ট করব না। এতে কি হবে? আপনার পরিশ্রমটা কিন্তু বৃথা যাবে ভাই। তাই চেষ্টা করবেন আপনাদের এলাকায় জানাশোনা বা মুরব্বিদের কাছ থেকে শোনা ভয়ংকর যেই ঘটনাগুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে। তো ধন্যবাদ সবাইকে। আমি ইমরান খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।